আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ একটা কথা সবার মুখে মুখে এবং বিভিন্ন টিভির টক শো বা ভারতীয় গণমাধ্যম এতে শোনা যাচ্ছে যে মার্চের তৃতীয় সপ্তাহে শেখ হাসিনার প্রত্যাবর্তন। কেউ কেউ আবার একটু এগিয়ে বলে যে প্রথম সপ্তাহেই। যাই হোক, শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে ভালো কথা, কিন্তু তিনি প্রত্যাবর্তন কীভাবে করবেন? সেই তার সাথে যে চারদিকে যে সব লোকেরা, ব্যাংক লুটেরা, তারপরে এই যেই শেয়ার বাজার ধ্বংস করা, আইন শৃঙ্খলার অবনতি করা, তারপরে সেই আইজি, ডিআইজি, তারপরে সেই বিভিন্ন সচিব, সেই চারদিকে যে দানবেরা যেভাবে তৈরি হয়েছিল, এই সব লোক নিয়ে আসবেন না তাদেরকে রেখে আসবেন, এই একটা কথা। তারপরে দেখা গেল যে কিছু কিছু মানুষ এখন তাদের প্রতি সমর্থন জানায়, সেই ওই দোষ ত্রুটিগুলো এখন দেখতে চায় না। এটার কারণ আমাদের এখন রাষ্ট্রীয় ব্যবস্থা, বর্তমান সরকার এবং তার ছাত্র সমন্বয়করা যেভাবে লেজে গোবরে করে ফেলছেন, এই সব কারণেই মনে হয় আওয়ামী লীগের দিকে একটু মানুষের সিম্পেথি আসতে শুরু করছে। আওয়ামী লীগের যে কট্টর সমালোচক, তারাও এখন কেউ কেউ হয়তো আগের মতো এরকম জোর দিয়ে বলেন না, অথবা অনেকেই চুপ হয়ে গেছেন। নিশ্চিত থাকার একটা কারণ, তারা কম্পেয়ার করতেছেন যে আগে কী অবস্থা ছিল আর এখন কি। ওই সময় লুটপাট তন্ত্র, বাজার ব্যবস্থা অনিয়ন্ত্রণ এবং বিভিন্ন রকমের জনগণ আকাঙ্ক্ষা বিরোধী কার্যক্রম, এসব সত্ত্বেও মোটামুটি কিছু কিছু বিষয় স্বস্তি ছিল। এখন তো এগুলো নাই বললেই চলে। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো তার কী বলে কী করে তো বোঝাই মুশকিল। যে সে এখনও সে আওয়ামী লীগের দোষ দিয়ে বেড়াচ্ছে যে সব জায়গায় যারা টাকা নিয়ে রাখছে সেই টাকা ছড়াইতেছে। তাহলে সে তো পুরনো কথা। এই সব এই গাছের গীত গাইয়া কি কতকাল চলবে? 7 মাসও বড় হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগ, উনি যখন এই কথা বলে তো ওনার এটাও ভাবতে হবে যে এই বাংলাদেশের লোক, এই উনি যদি এই অবস্থা, শাসন ব্যবস্থা কিছু উন্নয়ন করতে না পারেন, তার রাষ্ট্রীয় ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে বঙ্গবন্ধুর যে দোষ দেয় মানুষে, সেটা তো এক প্রকার অমূলক। কারণ ওই সময় তো যুদ্ধোত্তর দেশ, অনেকে তখন প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভাবী, অস্ত্র ছড়ানো ছিল টোটাল বাংলাদেশ ব্যাপী, যোগাযোগ ব্যবস্থা ছিল অপ্রতুল। সে অবস্থায় তো দেশে একটা আইনশৃঙ্খলার অবনতি ছিল, কিন্তু সেটা তো আমরা সবাই সমস্যার দুর্নাম হিসাবে করি যে বঙ্গবন্ধু শাসক হিসাবে খারাপ ছিলেন। কিন্তু এখন তো একটা স্বাধীন দেশ এবং স্বাধীনতার 50-52 বছর পার হয়ে গেছে, এবং ইমিডিয়েট এক সরকার পতন হয়েছে তারা নিজের কৃতকর্মের কারণে। যদিও কেউ বলে যে 350 কোটি টাকা বাংলাদেশে আসছে সরকার পতনের জন্য, এই টাকা তো খুব সামান্য। কারণ যেখানে আমি একবার বলছিলাম যে আমেরিকা থেকে সুনামি আসতেছে, তা সুনামিটা তো আমি ভাবছি যে আমার ধারণা ছিল যে আমাদের প্রধান উপদেষ্টা এক সময় হিলারি ফাউন্ডেশন টাকা দিয়েছেন এবং ট্রাম্পের বিজয়ে সেই 2016 সনে তাকে শয়তানের বিজয় হিসেবে আখ্যায়িত করছিলেন, এবং সেই হিসেবে তার একটা ব্যক্তিগত আক্রোশ আছে। তো সেটা উনি এতদিন কোনো ক্ষমতায় ছিলেন না, সেই হিসেবে ট্রাম্প হয়তো ওনার প্রতি ওই 2016 সনে কোনো ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু এখন তো উনি একটা রাষ্ট্রের প্রধান, এখন তার হাতে কিন্তু সুযোগ আসছে। অর্থাৎ আমরা তারা বলি যে ওনার ল্যাজ ধরার সুযোগ পাইছে, এখন ওনার একটা ল্যাজ আছে। তো সেই হিসেবে আমি কিন্তু ওই ভয়টা করছিলাম। এখন তো দেখা গেল যে উনি মিটিংয়ে, মোদি এবং ওনার মিটিংয়ে বলছিল যে আমাদের ডিফিসিট কিছু করে নাই। আবার 2 দিন আগে প্রচার করলেন যে $29 মিলিয়ন বাংলাদেশে আসছে। এখন বাংলাদেশ $29 মিলিয়ন, 352 কোটি টাকা। তবে আমাদের বিগত সরকার, আওয়ামী লীগ সরকারও তো হাজার হাজার কোটি টাকা তার নেতাকর্মীদের হাতে ছিল। ওখান থেকে সামান্য কিছু টাকা খরচ করলেই তো এর পাল্টা অ্যাকশন আছে। কিন্তু
তারা তো এটা করে নাই। এবং আমি বলছিলাম যে এই ছাত্র সমন্বয়কদেরকে যে ফোকাস করা হচ্ছে এরা আসলে এই আন্দোলনের একজন অংশীদার, কিন্তু তারা মাস্টার মাইন্ড না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে মাস্টার মাইন্ড পরিচয় দিয়ে ছাত্রদের ক্ষতি করছেন। এখন দেখা গেল যে এই যে 2-3 দিন ধরে ছাত্র শিবিরের ছাত্র নেতারা তারা যেটা বলতেছেন যে হাসানাজ, সারজিদ বা এই যে নাহিদ বা আসিফ মাহমুদ এরাই কিন্তু সব না, এদের পিছনে আরও ছিল এইসব ছাত্ররা। কিন্তু তারা কিন্তু সরকার পতনের আন্দোলনের নামে নাই। সরকার পতনের আন্দোলন সেই আজকে থেকে শুরু না, সেই যে আওয়ামী লীগের আগের আমলে যে সেই আমেরিকান মেরিয়ান পিটার্সের ভূমিকা আমরা সবাই জানি। তারপরে বিএনপি আমলে সেই হ্যারিকেট আমার স্বাস্থ্য ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে বাংলা ভাই করতো। কিন্তু ওই টাইমে তারা কিন্তু মোটামুটি একটু সাইলেন্ট ছিল। কিন্তু আওয়ামী লীগ তখন 2008 নির্বাচনে আসছে এবং ওই সময় আমেরিকার রাষ্ট্রদূত ছিল বিউটেনিস, আর যুক্তরাজ্যে ছিল যে আনোয়ার হোসেন। তো এখন এই সময় কিন্তু তাদের কৃতকর্মের কারণে তাদের কিছু বিএনপি সমালোচনা করার কারণে ওই সময় কিন্তু তারা আনোয়ার চৌধুরী কিন্তু গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন সিলেটে। যাই হোক, যখন আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় আসে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের ইয়াজউদ্দিনের নির্বাচনের পরে, তখন কিন্তু সেই আবার নতুন করে আবার আরেকজন আসছিলেন সেই আওয়ামী লীগ সরকারের সমালোচনা ধরার জন্য। যেন অর্থাৎ মেরিয়ান পিটার্স ছিল সেই 2001 নির্বাচনের আগে, আবার পরবর্তী আওয়ামী লীগ আসার পরে আবার আসছিল সেই মার্শিয়া বার্নিকাট। মার্শিয়া বার্নিকাটের ভূমিকা, তারপর ড্যান মজিনা, এগুলো এদের কার্যকলাপ অনেক বিতর্কিত ছিল। এবং আমাদের সেই এই যে হ্যাংলা মুখোজ্জে সেই একজন সুজনের সম্পাদক, এই সব জায়গায় কথা বলে কেমন একটু হাসি ভাব রেখে সেই হুকুমুক হ্যাংলার মতো ভদ্রমান নিপাট ভদ্রলোক সে যে কথাবার্তাগুলো খুব কঠিন বলেন, কিন্তু তার কথাগুলো এক পেশা হয় সব। তিনি কিন্তু সেই মাসিয়া বানিয়াটকে নিয়ে মোহাম্মদপুরে গিয়ে একবার হামলা শিকার হয়েছিলেন। তো এখন তার যে কাজকর্ম তো সে বোঝাই গেছিলো যে সে কিছুটা রাষ্ট্রবিরোধী বা এন্টি আওয়ামী লীগ। তো এখন ওই ব্যক্তি আছেন সেই একেবারে সরকারের এই সেই নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রধান। তো এখন উনি যে ওনার দ্বারা কতদূর ভালো আসবে সেটা তো বোঝাই যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে $29 বিলিয়ন এই যে ওই জাতীয় ঘনিষ্ঠ জাতীয় লোকের হাতেই আসছে, এটা তো বোঝাই যায়। হ্যাঁ, এবং ভার্সিটি কেন্দ্রিক কিছু নেতা প্রফেসররা তারাও কিন্তু ওই কিছু তাদের কথাবার্তা বিতর্কিত ছিল এবং হুমকির মতো। তো এখন এই ছাত্র সমন্বয়করা যদি এইসব কিছুই হতো না, ছাত্র সমন্বয়করা শুধু তাদের কোটার আন্দোলনেই সীমিত থাকতো, তাদেরকে পিছন থেকে মিসগাইড করে এই অবস্থা নিয়ে আসা হয়েছে। তারপরে সীমিত 2-3 জন ছাত্রকে বা 3 জনকে উপদেষ্টা করা হলো এবং কিছু ছাত্রকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসে বাকিরা কিন্তু সেই স্লোগানের কাতারে রয়ে গেছে এবং এখন তারা কেউ হত্যা নির্যাতনের শিকার হইতেছে। তাহলে এটা ছাত্রদের একটা ক্ষতি হইতেছে পরোক্ষভাবে। তো এখন এইসব ছাত্রদের এই জাতীয় কার্যক্রম, এই স্বরাষ্ট্র উপদেষ্টার এই আইনশৃঙ্খলা পরিণতি গোছাতে না পারা, আমাদের প্রধান উপদেষ্টার সেই এলোমেলো কার্যকলাপ, এতে কিন্তু তার আওয়ামী লীগের আসার রাস্তাটা এবং আওয়ামী লীগের প্রতি সিম্পাথি আসার বিষয়টা কিন্তু সহজ হয়েছে। কিন্তু আওয়ামী লীগও যেমন ভুল করে তাদের পতন ত্বরান্বিত করছে এবং ছাত্ররা ফ্রন্টলাইনে থেকে তারা মানে ফ্রন্টলাইনে আসার সুযোগ পেয়েছে। তো এখন এদেরই আবার কিছু সমন্বয়কের কার্যকলাপ, কিছু উপদেষ্টা কার্যকলাপ, সরকার প্রধান উপদেষ্টার কার্যকলাপ, আইনশৃঙ্খলা রমতি করা, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না পারা, এইসবের কারণে কিন্তু আওয়ামী লীগের আসার পথটা সুগম হইতেছে। তো এখন এটা তো আর একটা অশনি সংকেত। যদি আওয়ামী লীগ ফ্রেশ হয়ে আসে, আওয়ামী লীগ, আমি আরও কেউ বলছি, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে ফ্রেশ ইমেজের লোকগুলো, যারা কোনো না কোনোভাবে দোষী, যারা এই যে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, পররাষ্ট্র দমন,
অসহিষ্ণু আচরণ, সাবরাস তৈরি করা এবং তাদের এমনকি নিজেদের লোকদেরকে এই মহাবিপদে ফেলা এবং অনেকেরই জীবন সংহার হওয়া, এসব বিষয়গুলো যদি সংশোধনে না আসে থাকে বারে বারেই মানুষ এটা মরতে থাকবে তাদের জন্য। আর ছাত্ররাও যদি এইরকমভাবে ভুল সিদ্ধান্তের মধ্যে থাকে তাহলে তো এই দেখা যাবে যে কিছু লোক ছাত্র সামান্য একটা সুবিধা নেবে আর বাকি ছাত্ররা এরকম হত্যা নির্যাতনের সম্মুখীন হবে। এগুলো তো ভাবতে হবে। তাহলে আমরা এখন যে বর্তমানে যে অবস্থা দেখতেছি, এই আমাদের এনজিও ফোরাম থেকে বলা হচ্ছে $29 বিলিয়ন কোনো $29 মিলিয়ন কোনো খবর নাই। তাহলে যে এটা প্রচার করছেন হয়তো একদিন সে আরও বিস্ফোরণ আকারে প্রকাশ করবে, তখন সেটার আমরা কী উত্তর দেবো? এখন এটা সরকারি পর্যায়ে একটা ব্যাখ্যা আসা উচিত এবং তদন্ত করা উচিত যে কথাটা আদৌ মিথ্যা না গুজব না আরও কিছু। যদি গুজব হয় তাহলে সেটা যদি সাহস থাকে ভেবে বলা হোক, যে প্রতিবাদ জানানো হোক যে এটা মিথ্যা, সেটাও তো হচ্ছে না। তাতে আবার ছাত্ররা এখন কিছু ছাত্ররা আবার আন্দোলনে নামছে আইনশৃঙ্খলার অবনতির জন্য। এখন আইনশৃঙ্খলার অবনতি হইতেছে, এটা উন্নতি সবাই আমরা চাই। সেজন্য তো শুধু সব জায়গায় যদি ছাত্ররা দৌড়দৌড়ি নাচানাচি করে, এই একবার কবি নজরুল কলেজ, এই মোল্লা কলেজ, আবার সরওয়ার্দী কলেজ, এই যে কলেজের ছাত্ররা একবার প্রতিপক্ষ হয় একে অপরের, আবার একবার সবাই মিলে আবার আন্দোলন করে, আবার 7 কলেজের ছাত্ররা একত্র হয় তাদের আন্দোলনে, আবার নিজেদের মধ্যে গ্রুপিং হয়। তো এগুলো তো সেই ছাত্র এবং সমন্বয়ক এই জাতীয় কথাগুলো একটা ভয়ানক অ্যালার্জিতে পরিণত হবে এক সময়। তো এগুলোর দিকে আসলে আমাদের ছাত্র সমাজকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। এই জন্য যদি সরকার সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করে ওয়েলকাম, তারা দেরি যেন না করেন, সমন্বয়ক 3 জন পদত্যাগ করুক, তারা দল গঠন করুক এবং একটা স্বস্তি চাই। এবং আওয়ামী লীগেরও যারা ফেরিস ইমেজের লোক তারাও ক্ষমতায় আসুক, তারা যদি তাদের নেত্রীকে শেখ হাসিনাকে নির্বাচন করে সেটা এবং জনগণ যদি মেনে নেয় সেটা ভিন্ন কথা। কিন্তু শেখ হাসিনার যে কৃতকর্মতা বা যে ইদানিং মানুষের মনে যে দগদগে যে বিষয়গুলো রয়েছে, কারণ সে তো এরকমভাবে এই জিনিসটাকে এড়াতে পারতেন, তাহলে তো শেখ হাসিনাও যেমন এড়াতে পারতেন, আবার ছাত্র সমন্বয়করাও এই ছাত্রদেরকে এরকমভাবে রাস্তায় নামিয়ে আনলেও পারতেন। কারণ শেখ হাসিনা তো কিছু কিছু তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছিলেন। এখন কথা হয়েছে যে হত্যাকাণ্ড ঘটছে, এটা বিচার দাবি করছিলেন, সেটাও ঠিক আছে, কিন্তু ওর ভিতরে একটা সূক্ষ্ম কৌশল ছিল যে হত্যাকাণ্ড মেনে নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। তাহলে হত্যাকাণ্ড মেনে নেওয়া মানেই তো আসামি হওয়া। আবার হত্যাকাণ্ড যদি মেনে নিয়ে পদত্যাগ নাও করেন, হত্যাকাণ্ড মেনে নিলেও কিন্তু তারপর আর পদে থাকার নৈতিকতা থাকে না। তো এরকম একটা কথার ভিতরে সূক্ষ্ম চাপ ছিল তাদের দাবি দেওয়ার মধ্যে। হয়তো সরকার ওই জন্য এটা ওইভাবে আগায় নেয়, কিন্তু আলোচনায় সব কিছুই সম্ভব। 11th আওয়ারেও আলোচনা করা যেতে পারত। তাই ছাত্ররা সেই হিসেবে যখন তাদের দাবি দেওয়া মানা শুরু করছিলেন এবং ছাত্রদের যাদেরকে এই হারুনের মতো ডিবি প্রধান যেভাবে একদিকে সরকার আলোচনা করে, অন্যদিকে উনি রাত্রিবেলা আবার তাদেরকে গ্রেপ্তার করেন, এইসব চোরপুলিশ খেলা যখন বন্ধ করছিলেন এবং ছাত্রদেরকে ছেড়ে দেওয়া শুরু করছিলেন, তখন কিন্তু আলোচনাটা করতে পারতেন, তাহলে হয়তো এত লোক প্রাণহানি নাও হতে পারত। সেটা কিন্তু এখনও আমি মনে করি যেটা ওই সময় উচিত ছিল ছাত্রদের। তার কারণ দেশটা তো ওভারঅল এখন তো ভালো দেখতেছি না, আগের থেকেও খারাপ হয়েছে। তাহলে ওই সময় আলোচনাটা করলে হয়তো এতগুলো জীবনও যেত না, এতগুলো লোক মৃত্যুবরণ করতো না, আর দেশেরও এত বড় ক্ষতি হতো না। এখন দেশে কোনো বিনিয়োগ নাই, উন্নয়ন কাজ নাই, এই অনেকের গরিব মানুষের যে ভাতা ছিল এই ভাতাগুলো বন্ধ, তারপরে মানুষ একটা অনিশ্চিত জীবনযাপন করতেছে। আরও কবে বিনিয়োগ কবে আসবে বা কতদিন এই দেশ পুনর্গঠন হবে এবং হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি, এগুলো তো এড়ানো যেতে হয়তো কিছুটা। যাই হোক, যা কিছু এখন সামনের দিকে যাতে আর না হয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছিলেন উনি কথা বন্ধ করে উনি যে প্রকৃতভাবে আইনশৃঙ্খলা উন্নতি করা যায় সেটা যেন করেন। আর অন্যান্য মন্ত্রণালয়ে যারা আছেন তারাও সেই তাদের কাজ যথাযথভাবে পালন করুক। আমাদের রেজওয়ানা হাসান
তিনি তো এখন আর তার মুখে সেই সেন্ট মার্টিনের কথা শুনি না। সেন্ট মার্টিনে আগুন লাগলো, তারও ওর ব্যাপারেও তার কোনো বক্তব্য শুনি নাই। তো এখন উনি কোন পরিবেশ নিয়ে আছেন এখন জানি না, ওনার বক্তব্য সামনে আসা উচিত। তারপর অন্যান্য উপদেষ্টারা যারা আছেন তারা যার যাকে যথাযথ ব্যবস্থা একটু নিক, দেশের স্বাভাবিক অবস্থা আনুক এবং স্বস্তি দিক। কারণ হাসিনা আসবে এটা একটা এই একটা আর গরম খবর। এই মুহূর্তে যদি আবার একটা দেশে অরাজকতা তৈরি হয়, আবার এটা একটা আতঙ্কের বিষয়। এমনিতে তো এই শীতের অবস্থা যাচ্ছে, সামনে থেকে আবার বাজার ঘাট আবার সেই চরমে চলে যাবে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।